সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল বিপুল দেশবার্তা টক শো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা নিশ্চয়ই জানেন, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হবে। কিন্তু গণভোটকে ছাপিয়ে সাধারণ নির্বাচন নিয়েই যত শঙ্কা সংশয়, উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয়েছে দেশ জুড়ে। প্রতিদ্বন্দ্বী দুটি রাজনৈতিক দল, মূলত দুটি জোট, বিএনপি এবং জামাত জোট। এই দুই জোটের সর্বশেষ নির্বাচনী প্রচারণায় এবং এই গত 15 দিন ধরে যে প্রচারণা চলছে, সেসব প্রচারণায় যেভাবে একে অন্যের প্রতি তীব্র বিষোদ্গার ছুড়েছেন, তাতে রাজনৈতিক মাঠ, নির্বাচনের মাঠ উত্তপ্ত। ভোটাররা ভোটে উপস্থিত হবেন কিনা সে নিয়ে যেমন সংশয় আছে, তেমনি শঙ্কা আছে নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে কিনা, শেষ পর্যন্ত নির্বাচন ফলাফল পর্যন্ত গড়াবে কিনা, এমন আশঙ্কা আছে। এসব নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের স্টুডিওতে আজকে আমাদেরকে সময় দিয়েছেন জনাব কুদরতি খোদা, মিডিয়া ব্যক্তিত্ব ও বিশ্লেষক। খোদা ভাই, আপনাকে স্বাগত। বিপুল, আপনাকেও ধন্যবাদ যে ইলেকশনের দুদিন আগে একটা ইম্পর্টেন্ট অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খোদা ভাই, 12 তারিখ নির্বাচন নিয়ে এখনো সংশয় আছে, শঙ্কা আছে। বিশেষ করে সংশয় আছে, অনেকেই বলছেন নির্বাচন, যারা সাধারণ ভোটার নাগরিক তারা বলছেন নির্বাচন না হওয়া পর্যন্ত বুঝতে পারছে না নির্বাচন। এই সংশয়টা কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সংশয় আছে, সংশয় যে নাই তা না। সংশয়টা হলো কি, আপনি যেটা প্রারম্ভিকই বলছিলেন যে দুই জোট বিএনপি এবং জামাত যুদ্ধাংদেহী কিংবা বিষোদ্গার করছে। বিষোদ্গারের কারণে একটা মানুষের মনে একটা ভীতির সঞ্চার হতে পারে, হয়, এটাই স্বাভাবিক। আপনি যখন আপনাকে খুব সিরিয়াসলি বাংলা ভাষায় যেটা বলে, মানে আপনাকে গালি দেব, আপনি আমাকে সিরিয়াসলি গালি দিবেন কিংবা যাই বলবেন আর কি, একটা যুদ্ধান্ধেহী কিংবা একটা ভদ্রতার বাইরে যখন অনেকগুলো কথা চলে আসে, তখন মানুষের মনে একটা সংশয় জাগে, আসলে গেমের এন্ডিংটা পজিটিভ হবে কিনা। ঠিক আছে, তো এটা সত্য যে ইলেকশনের ট্রেনটা মানে এক্সপ্রেস ট্রেন না হলেও ট্রেনটা কিন্তু উঠে গেছে। ঠিক আছে, আমরা ধারণা করছি যে ইলেকশন 12ই ফেব্রুয়ারি ইলেকশনটা হবে। বিএনপি ভূমিধস বিজয়ের কথা বলছে এবং অনেকগুলো জরিপ হচ্ছে। বিএনপির নিউট্রাল অর্গানাইজেশনগুলো জরিপ করছে। আবার ভেতরে জামাতের যে জামাতের ডিসিপ্লিনারি একটা অর্গানাইজেশন, এটা জানেন তো, বাংলাদেশের দুটো অর্গানাইজেশন, একটা হলো জামাত, একটা হলো কমিউনিস্ট পার্টি। তারা ডিসিপ্লিনের মধ্যে কাজ করে। তো জামাতের একটা সুদূর প্রসারী 5ই আগস্টের পরে জামাত, আই থিঙ্ক যে আমার কাছে যেটুকু ইনফরমেশন, জামাত 5ই আগস্টের পরপরই ইলেকশনের প্রস্তুতি শুরু করেছিল। ঠিক আছে, যে তারা ইলেকশন করবে, ইলেকশন করে ক্ষমতায় আসবে। ইনফ্যাক্ট শপথ গ্রহণ করে ক্ষমতায় আসা আর আপনার মেশিনারিজগুলো নিয়ন্ত্রণে থাকার মধ্যেও একটু পার্থক্য আছে। জামাত কিন্তু সরকারের যে সমস্ত সংস্থাগুলো, সচিবালয়, প্রশাসন, ডিসি, এসপি, এইগুলি জামাতের কিন্তু একদম নিয়ন্ত্রণে, আমার ধারণা আর কি। জামাতের সংখ্যাই বেশি। ঠিক আছে, যারা ইলেকশনটা কন্ডাক্ট করবে, যারা ভোটের রিটার্নিং অফিসার, যারা ভোটে থাকবে, এটা ওরা। তো সেই ক্ষেত্রে জামাতেরও একটা অংশ মনে করছে যে জামাত ক্ষমতায় চলে আসবে। ঠিক আছে, আর বিএনপি যেহেতু তারেক রহমান দেশে আসার পরে তার যে ভোটের ক্যাম্পেইনটা, ইটস এ ডিফারেন্ট ক্যাম্পেইন ছিল। ক্যাম্পেইনের ধরনটা কিন্তু ডিফারেন্ট ছিল তার। ঠিক আছে, আমার ধারণা সে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করে জনগণ যদি ভোট দিতে পারে তার ক্যারিসমেটিক মানে ভোটিং ক্যাম্পেইনে, তাহলে হয়তোবা তার বিজয়টা সুনিশ্চিত হবে। কিন্তু কথা হলো যে আপনার ইলেকশনের পরে কিন্তু দুটো ভোট, একটা কিন্তু আপনার গণভোট, আর একটা হলো আমরা সংসদীয় ভোট, একটা গণভোট। এখন দুইটা ভোটের আপনার রেজাল্টটা কিন্তু আবার একদিনে দিতে পারছেন না, যদিও ক্লিয়ার করে নাই, ইলেকশন কমিশন তো ক্লিয়ার করে নাই যে আমরা কবে রেজাল্টটা দিব আর কি। আমার মনে হয় ইলেকশনের হয়ে যাওয়ার পরে যে এনামুলের কথা বলছেন, যে কি বলে এটাকে, মানে যে সংশয়গুলির কথা বলছেন, সংশয় তৈরি হবে ইলেকশনের পরে।
ইলেকশন আগ পর্যন্ত আগামী 2-1 দিন খুব একটা সংকট আমি দেখি না। তবে একটা বিষয় আছে, একটা ইনফরমেশন আমি আপনাকে দেই, সেটা হলো যে সব ইলেকশনেই কিন্তু অস্ত্রের ব্যবহার হয়। জি। আপনি জানেন যে আমাদের 80s-এ এরশাদ বিরোধী আন্দোলনের সময়ও অস্ত্রের ব্যবহার ছিল ইলেকশনে, তারপরে ইলেকশন অস্ত্রের ব্যবহার ছিল। এবার এই প্রথম আমরা যে অবৈধ অস্ত্রগুলো মানে মানুষের হাতে আছে এগুলো উদ্ধার করতে পারি নাই। উদ্ধার না করে কিন্তু আমি ইলেকশনে যাচ্ছি, সরকার ইলেকশন করছে, আমাদের অস্ত্র উদ্ধার হয় নাই, এটা একটা ইনফরমেশন, অস্ত্র উদ্ধার না হওয়া। আর দ্বিতীয় ইনফরমেশন হলো, আমি এটা সংবাদপত্রের মাধ্যমে আমার সোর্সের মাধ্যমে যেটা জানতে পারছি, যে কোনোভাবে বেশ অস্ত্র প্রবেশ করেছে ইলেকশন উপলক্ষে, ঠিক আছে। আমি এটা মানে গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য, ঠিক আছে। তো এইগুলি যদি ইলেকশনের দিন ব্যবহার হয়, আপনার যে বিষদরকার যুদ্ধান্দেহী মনোভাব, যে যেভাবে হোক আমার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অশনির সংকেত ইলেকশনটা। একেবারে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি তুলেছেন। একটা হচ্ছে মানুষ যদি ভোট দিতে পারে, আপনি বলছেন তারেক রহমানের যে ক্যাম্পেইনটা ছিল ব্যতিক্রমী ক্যাম্পেইন, তিনি ভোটারের কাছে পৌঁছেছেন। যদি ভোট দিতে পারে, যদি ভোট দিতে পারে প্রসঙ্গটা আসলো কেন, প্রশ্নটা আসলো কেন? যদি ভোট দিতে পারে, যদি আপনার ভোটের মাঠে তো যেতে হবে, ভোটের মাঠে এনভায়রনমেন্ট যদি পিসফুল হয়, যেমন যারা প্রায় 15 বছর ভোট দিতে পারে নাই, অ্যান্ড এখানে পার্সেন্টেজটা আমি আপনাকে বলি, যেই ছেলেটা আজকে 18 বছর বয়স, 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত যেই ইয়াং জেনারেশনটা আছে, ওরা কিন্তু গত 15 বছর ভোট দিতে পারে নাই, ঠিক আছে। ওরা কিন্তু ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তাদের যদি আপনি আনতে পারেন ভোটে, সেটা বিএনপি হোক কিংবা জামাত হোক, যারা যদি আনতে পারে তারারই ভূমিধস জয় হবে। এই ইয়াং পিপলদের আনতে হবে, ঠিক আছে। তো ইয়াং পিপলদের মধ্যে একটা নেগেটিভ বিষয় কাজ করছে, ঠিক আছে। আপনি জানেন যে এখনকার যে তরুণরা, প্রগ্রেসিভ তরুণরা, এখন কিন্তু আমি মনে করি একটা প্রবীণ প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে কথা বলছি, একজন ইয়াং ছেলে অনেক বেশি মানে লার্নেড, অনেক বেশি জানে, সারা বিশ্বকে জানে, তারা জাজ করতে পারে যে আগামী বাংলাদেশটা কিভাবে যাবে, আমি আগামী বাংলাদেশ কিভাবে দেখতে চাই, কার হাতে দিতে চাই, এই বিষয়গুলো ওরা অ্যানালাইসিস করছে। আপনি এই 18 থেকে 40 বছর বয়সী এই 4.5 কোটি ভোটারদের যদি আপনি টানতে পারেন, তাইলে আপনার বিজয় সুনিশ্চিত। আর ওরা যদি ভোট থেকে বিরত থাকে, যে না আমি ভোট দিতে যাব না, আমি বেশ কয়েকজন তরুণের সাথে কথা বলেছি গত কয়েকদিন, বেশ কয়েকজন তরুণ আমাকে বলছে যে সেটা অভিমান করে হোক কিংবা কষ্টের থেকে হোক, যে আমি ভোট দিতে যাব না। আমি বললাম যে তুমি তো ভোটের সুযোগ পাইলে আবার, কিংবা গতবারও পেয়েছো, কিন্তু কেন যাবা না? তার ইকুয়েশনগুলো ভিন্ন ছিল। সে চাচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি, অন্যান্য বিষয়গুলো মিলে, তারপর আমাদের সংস্কৃতি, স্বাধীনতা, 21শে ফেব্রুয়ারি, ভাষা আন্দোলন, এগুলি সবগুলো মিলে, সবগুলো আমাদের যে শেকড়, আমাদের যে সংস্কৃতির বিপরীতই অনেক কিছু চলে যায় এবং আমরা অস্তিত্বহীন হয়ে পড়ি, আমরা পরিচয়হীন হয়ে পড়ি। এই আশঙ্কা থেকে অনেকেই কষ্টের থেকেও ভোটে না যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। কারণ সেটা কি অভিমান না চূড়ান্ত সিদ্ধান্ত, এটা আমি জানি না। আরো এই 48 ঘন্টা আছে, 48 ঘন্টার মধ্যে যদি আপনি এই তরুণ শ্রেণীটাকে আপনি ভোটের মধ্যে ঢুকাই দিতে পারেন, তাহলে একটা পজিটিভ রেজাল্ট আসবে। একদম। আপনি আরেকটা প্রসঙ্গ বলছেন, অবৈধ অস্ত্রের ঝনঝনানি। অবৈধ অস্ত্র আমরা এরশাদ আমলে দেখেছি, 90 পরবর্তী নির্বাচনগুলোতে অস্ত্রের ব্যবহার ছিল। 90 পরবর্তী নির্বাচনে অস্ত্রের ব্যবহার ছিল, সেটা খুব সীমিত, ধীরে ধীরে এটা একদম শেষ হয়ে গেছে অস্ত্রের ব্যবহার। কিন্তু এখন এই অস্ত্রের ব্যবহার হঠাৎ করে কিভাবে আসলো? এবং আপনি বলছেন বাইরে থেকে অস্ত্র আসছে, আমি বাইরে থেকে অস্ত্র আসার বিষয়টা আমি কোন একটা সংবাদ মাধ্যমে দেখেছি, এটা ভালো কাগজে, মানে ক্রেডিবল একটা কাগজে, আমার ঠিক মনে পড়ছে না, যে বাইরের অনলাইনেও দেখলাম যে বাইরের অস্ত্র মানে ঢোকার পসিবিলিটি কিংবা ঢুকেছে এরকম, ঠিক আছে। তো এখন কথা হলো যে বাংলাদেশের
বিজিবি কিংবা আমাদের ল এনফোর্সেস এজেন্সি, পুলিশ, সেনাবাহিনী যদি আপনি আগের থেকে আমি বলছিলাম, সেনাবাহিনী যদি সক্রিয় হয়, যে ভোটটা মানে চমৎকারভাবে একটা ক্রেডিবল ইলেকশন, মানে একটা সম্পূর্ণ অংশগ্রহণমূলক ইলেকশন যদি করতে পারে ইলেকশন কমিশন, তাহলে যারা মানে স্টেক হোল্ডার, যারা ওরাও স্টেক হোল্ডার, ডিসিপ্লিনারি ফোর্স হিসাবে সেনাবাহিনীও স্টেক হোল্ডার, তারাও বেঁচে গেল, বাংলাদেশের লোকও বেঁচে গেল, একটা পলিটিক্যাল এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেল। পলিটিক্যাল এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেলে হবে কি, আপনার বাইরের যে দেশগুলো গত প্রায় 10 মাস ধরে আমাদের টাকা পয়সা দেওয়া বন্ধ রাখছে, যে একটা পলিটিক্যাল অথরিটি আসুক, তাহলে আমরা তোমাদের সাথে 18 মাস ধরে তো হ্যাঁ না 18 আপনার প্রথম দিক দিয়ে কিছুটা ছিল, তারা মনে করছে যে তারা গভর্নমেন্টের ক্যারেক্টার এবং নেচার অ্যানালাইসিস করতে দেরি হয়েছে। এখন শুধুমাত্র ধরেন ওয়ার্ল্ড ব্যাংক আর এডিবি, যেহেতু তাদের চলমান প্রোগ্রাম থাকে যে কোনো দেশে হোক, ওটা বন্ধ হয় না, কিন্তু অন্যান্যগুলি বন্ধ, একদম বন্ধ। কিন্তু মানে আমাদের বন্ধুর প্রতি যারা আমাদের মানে অংশীদার, অর্থনৈতিক অংশীদার যারা, তারা পরিষ্কারভাবে বলছে যে আমরা পলিটিক্যাল এনভায়রনমেন্ট না হলে, পলিটিক্যাল অথরিটি ক্ষমতায় না আসলে আমরা কাজ করব না, মানে তোমাদের সাথে ফিনান্সিয়াল যে প্রক্রিয়াগুলো, ওগুলোতে থাকবো না। সেই জন্য ইলেকশনটা খুব জরুরি এবং ইলেকশনটা হয়ে যাওয়া জরুরি। কিন্তু অস্ত্রের ঝঞ্ঝানিটা থামবে কিভাবে? অস্ত্রের জন্য ধামার জন্য এই যে কয়েকদিন 48 ঘন্টা কিংবা যেটুকু সময় আছে, সেই সময়ে সরকার, ইলেকশন কমিশনের উচিত হবে যে ঝুঁকিপূর্ণ যে ভোট কেন্দ্রগুলো যেখানে মানে হতে পারে, মানে সংঘর্ষ হতে পারে, সেগুলোকে একটু কেয়ারফুলি নিয়ে ওখানে উপযুক্ত লোক, মানে আইনশৃঙ্খলা বাহিনী, অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দেওয়া, কনফার্ম করা যে এখানে যাতে কোনো সংঘর্ষ না হয়। তারপরে আপনি একটা সেন্ট্রাল এটা রাখতে পারেন, যে ইলেকশন কমিশন থেকে সারা বাংলাদেশের বুথ দেখা যাবে কোথায় কি হচ্ছে, ঠিক আছে? তাৎক্ষণিক কিছু হলে তাৎক্ষণিক আমরা ডিসিশন দিয়া যে ওখানে যদি কোথায় গন্ডগোল হয়, প্রার্থীদের বলা হবে, যদি আপনাদের কেউ যদি ডিস্টার্ব করে, অস্ত্র নিয়ে ঢুকে কিংবা অস্ত্রের ঝঞ্ঝানি দেয়, তাহলে ইলেকশনটা বন্ধ। এরকম কিছু আইনি পদক্ষেপ জোরালোভাবে যদি নিতে পারে, তাহলে আপনার ইলেকশনটা হয়ে যাবে। আপনার কি মনে হয় নিবে? মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন সার্জিস আলম কালকে বলল যে, নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলল যে আপনাদের আপনার ইমিডিয়েট আগের প্রধান নির্বাচন কমিশনারের পরিণতির কথা মনে করুন। হ্যাঁ, ওনার গলায় কিন্তু জুতার মালা পড়েছিল, আপনি কিসের মালা পরবেন? রীতিমতো হুমকির পরেও তার প্রার্থিতা এখনো আছে। হ্যাঁ, এটাও চমৎকার প্রশ্ন করেছেন। এই ধরনের হুমকি কিন্তু প্রার্থীর মধ্যে আমার একটা জিনিস মনে পড়ছে, শুধু এটা এতটা অ্যাগ্রেসিভ ছিল না, যেটা আপনার সার্জিসের কথা বললেন। একটা প্রার্থী কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে এইভাবে হুমকি দিতে পারে না, কিন্তু একদম পারে না। তবে আওয়ামী লীগের পিরিয়ডে শুধুমাত্র কুমিল্লার বাহার এই ধরনের আচরণ করেছিল না। বাহার সাহেব যেটা করছেন, বাহার সাহেব তো নোটিশও করছে। হ্যাঁ, বাহার সাহেব তো নোটিশ করছে। নির্বাচন কমিশন থেকে লোক দেখানো হলে করেছে, নোটিশ করছে, কিন্তু না ওরা তো লোক দেখানো নোটিশও করতে পারছে না। তারা কি কমিশন ভয়ে আছে, আতঙ্কে আছে? যদি কোনো অ্যাকশনে না যায়, ইভেন আপনি নোটিশও না করেন যে তাকে সতর্ক করা হলো, তাহলে তো ধরে নিতে হবে যে তারা একটু ভয়ের মধ্যে আছে, ভয়ের সংস্কৃতির মধ্যে আছে আর কি। কিন্তু ভয়ের সংস্কৃতির মধ্যে থাকলে যেটা সমস্যা হবে, আপনি নিউট্রাল ইলেকশনটা করা মানে কয়েকটা জায়গায় দূরও হয়ে উঠবে আর কি। আপনি তো আমার ধমকে ভয় পেয়ে যান, আপনি কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আপনার এলিমেন্টস গুলো আছে, আপনার সবগুলো এখন আপনার আন্ডারে। এখন যদি আপনি ভয় পেয়ে যান, তাহলে তো হবে না। তাহলে আপনি জাতির যে দায়িত্ব পালনের জন্য যে অঙ্গীকার করেছেন, যে শপথ নিয়েছেন, সেই শপথটা ভঙ্গ হয়ে যায়। আপনি তো ভয়ভীতির ঊর্ধ্বে থাকবেন, আমি ভয়ভীতি পাত্তা দেবো না, ভয়ভীতির সাথে আমি নাই, ঠিক আছে? এটা হবে সিদ্ধান্ত একদম কারেক্ট। আপনি জানেন যে এই যে আমরা ভারতের ইলেকশন কমিশন যে ওখানে কিন্তু মন্ত্রীও যে পাত্তা টাত্তা পায় না, ওরা কিন্তু মন্ত্রীও ধরে নিয়ে আসে। হ্যাঁ, নির্বাচন কমিশন তো স্বাধীন, একদম স্বাধীন, তারা খুবই পাওয়ারফুল। ইলেকশনের সময় তারা অসম্ভব পাওয়ারফুল থাকে, তারা একদম যা ইলেকশন ভালো করার জন্য যা করার সব করে ফেলে। এবং কোনো বড় নেতা গেল টেল এসব তারা কোনো ওইভাবে বাংলায় আমরা যেভাবে বলি যে পাত্তা দেওয়া না দেওয়া, এরকম দেয় না।
ওরা ওদের দায়িত্ব পালন করতে থাকে। কে চিফ মিনিস্টার, কে মিনিস্টার, এগুলি তারা ধর্তব্যের মধ্যে নেয় না কিন্তু। সেটাই তো হওয়া উচিত নির্বাচন কমিশনের। হ্যাঁ, ডেফিনেটলি। কিন্তু আমাদের নির্বাচন কমিশন কেন হচ্ছে না? এটা নির্বাচন কমিশনটা ধারাবাহিকভাবে মানে অনেক দুর্বল প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এবার ভাবছিলাম যে ওরা খুবই মানে সিরিয়াস হবে আর কি। তো ততটা সিরিয়াস বলে আপনি যে ইনফরমেশন দিচ্ছেন তাতে আমার মনে হচ্ছে না তারা খুব বোল্ডলি কাজ করছে। একদম। এই অস্ত্রের ঝঞ্ঝানি যে শুরু হলো, আপনি বলছিলেন যে শুধু হারানো অস্ত্র না, দেশের ভিতরে বাইরের অস্ত্র আগমন করছে, এমনকি বাইরের লোকজন আগমন করছে, এটা কেন হবে? এটা আমার আমার কাছে যেটা মনে হয়, আপনি জানেন যে মানে ভৌগোলিকভাবে আমাদের দেশ খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকা, চীন, ভারত, আমাদের জিও পলিটিক্সের কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। তো এখনো যেটা সরকারের তো অনেক তথ্য সরকারের কাছে থাকে না, আবার থাকলে হয়তো তারা বোঝে না তথ্যটা। আমার ধারণা আর কি, আমার ধারণা যে একটা বাংলাদেশের যে ঢাকা শহরের যে 5 স্টার হোটেলগুলো আছে, ঠিক আছে, কিংবা বড় বড় গেস্ট হাউসগুলো আছে, ওখানে দেখবেন যে অনেক অচেনা অতিথি এখন আছে। ঠিক আছে, এখন সরকারের নিয়মটা কি? সরকার হলো যে আপনি এই যে আন্তর্জাতিক পর্যবেক্ষক কারা আসলো, তার সাথে কজন আসলো, এগুলি একটা লিস্ট করে তাদেরকে মানে সিকিউরিটি দেওয়া, হোটেল ইন্টারকন্টিনেন্টাল কিংবা 5 স্টার অন্যান্যগুলোতে। কিন্তু আমার কাছে মনে হয় যে কিছু অচেনা অতিথিও বাংলাদেশে আছে, এই মুহূর্তে ঢাকায় আছে। একদম। এই নির্বাচন যদি হয়ে যায়, শেষ পর্যন্ত যদি হয়, সেই নির্বাচনে অনেকেই আশঙ্কা করছেন ব্যাপক সহিংসতা হবে। সেই সহিংসতা যদি হয় নির্বাচন চলাকালীন সময়, তাহলে কি নির্বাচনকে স্টপ করে দেওয়া হতে পারে? আপনার কি মনে হয়? এটা ইলেকশন কমিশনের কাজ। মানে ব্যাপক সহিংসতা রোধে ইলেকশন তো একটা মানে একটা বড় কর্মযোগ্য। হ্যাঁ, ইলেকশনটাকে স্টপ করে দেওয়া উচিত হবে না। উচিত না হয় আপনি যেটা বলছিলেন, যদি ব্যাপক সহিংসতাটাকে যতটা কমিয়ে আনা যায়, আপনার সহিংসতাটা হবে। একটা বিষয় আপনাকে একটু জানাই রাখি, আপনি নিশ্চয়ই জানেন যে ক্যাবিনেট গতকাল বলেছে, ক্যাবিনেট থেকে একটা প্রতিবেদন, আপনি জানেন কিনা, যে তৃণমূল পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, সতর্ক থাকার আহ্বান। এরকমই তো বিষয়টা। ক্যাবিনেট যেটা বলছে যে অতি সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দিচ্ছে। তো ক্যাবিনেট হলো মানে সরকারের একটা প্রাণ, সরকারের মানে মূল চালিকা শক্তি ক্যাবিনেট ডিভিশন। তা আমি এই প্রথম স্বাধীনতার পরে এবং আমার যে প্রফেশনাল জীবন অবলোকন করছি, সিভিল সার্ভিস, সিভিল ব্যুরোক্রেসি, অন্যান্যগুলো, এই প্রথম দেখলাম যে সরকার নিজের থেকেই বলছে যে তৃণমূল পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, সতর্ক হওয়ার মানে সতর্কের সাথে চলাফেরার আহ্বান, এরকম একটা ক্যাবিনেট একটা প্রতিবেদন দিয়েছে। এই ক্যাবিনেটের প্রতিবেদনটাও একটা ঘটনা। সরকার থেকে নিজের থেকে সরকার বলছে যে পরিস্থিতি এমন, সতর্কতার সাথে আপনার চলাফেরা কিংবা সতর্ক থাকার আহ্বান। তৃণমূল পর্যায়ে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক না, মানে ডেভিয়েটেড, এই কথাটা মনে বলতে চাচ্ছিল তারা আর কি। কিন্তু এটা ক্যাবিনেট কেন এটা করতে যাবে, এটা আমার কাছে প্রশ্ন। আমি আপনাকেও প্রশ্ন করতে পারি, আপনি দীর্ঘ সময় সচিবালয় বিট করেছেন, যে এটাকে আপনি কখনো দেখেছেন যে মন্ত্রিপরিষদ বিভাগ এটা করে? নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব যাওয়ার পর মন্ত্রী পরিষদের উপদেষ্টা পরিষদের কোনো কাজ নাই। কালকে সচিবদের নিয়ে যে বৈঠক করেছেন, সেটা তিনি করতে পারেন কিনা? না, এটা বিদায়ী। যদি উনি বলে থাকেন বিদায়ী তো বাকি আছে, নির্বাচন হলে পরে না উনি বিদায়ী করবেন, এটা উনি হয়তো বা বিদায়ী, যে ঠিক আছে 12 তারিখ হচ্ছে, আমি ফাংশনাল চিফ অ্যাডভাইজার হিসাবে আসেন, চা খাই, সবার সাথে কথাবার্তা বলছে, এমনটা হতে পারে। বাকিটা আমার মেধার মধ্যে নাই, আমার জ্ঞানের মধ্যে, যে কেন উনি হঠাৎ এত সচিবদের সাথে। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানরা কি কখনো সচিবদের সঙ্গে নির্বাচন 2 দিন আগে বৈঠক করছে? এমন নজির আছে আপনার? এরকম নজির নাই, কিন্তু বৈঠকটা করতে পারে এইভাবে আমি বলি, বৈঠকটা উনি বিদায়ী হিসাবে করতে পারে, আর বৈঠকটা করতে পারে ইলেকশন কমিশন।
সব সেক্রেটারি ইলেকশন কমিশন করতে পারে, তার এখতিয়ারিটা, হ্যাঁ, যে ইলেকশন কমিশন সেক্রেটারিদের বলতে পারে যে আপনারা স্ব মন্ত্রণালয়ের অধীনে যে অর্গানাইজেশনগুলো আছে এবং আপনাদের যারা প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার যারা থাকবে, তাদেরকে অত্যন্ত দায়িত্বের সাথে তাদের কর্তব্যটা পালন করার জন্য আপনি সচেষ্ট থাকবেন। এটা সিইসি সব সচিব ডেকে এটা বলতে পারে, এটা বলতে পারে। কিন্তু সরকার প্রধান হঠাৎ করে এটা কালকে বর্ষা, এটা মানুষের মধ্যে কৌতূহল হয়েছে। আমরা একটু সামনের দিকে আগাই, সেটা হচ্ছে যে নির্বাচনের দিন অনেকেই শঙ্কা করছেন নির্বাচনের দিন ব্যাপক সহিংসতা হতে পারে দেশ জুড়েই। সেক্ষেত্রে ভোটার উপস্থিতি কেমন হবে আপনার ধারণা? সহিংসতার আশঙ্কা আছে, এটা আপনি যেটা বলছেন এটাকে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আমি আপনাকে প্রথমবার বলছিলাম যে তারেক রহমানের যে ইলেকশন ক্যাম্পেইনটা, ইটস এ ডিফারেন্ট ক্যাম্পেইন। উনি যেভাবে উদ্বুদ্ধ করেছেন মানুষকে ভোটে আসার জন্য, ভোট দেওয়ার জন্য, ওনার আহ্বানটা যদি অনার করে কিংবা ওনার আহ্বানকে কনফিডেন্সি নিয়ে ভোটাররা আসে, তাহলে ওই সহিংসতাটা কমে যাবে। কারণ ভোটার স্রোত থাকলে সহিংসতা বাড়ার সম্ভাবনা কম থাকবে একেবারে। কিন্তু এরপরও ভোটারদের মধ্যে সংশয় আছে, আতঙ্ক আছে, উদ্বেগ আছে। সরকার কি আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা, সংশয় কাটানোর কোনো উদ্যোগ নিচ্ছে আপনার কাছে মনে হয়? না, আমার কাছে আমি তো আপনাকে বারবার বলছিলাম যে এই গভর্নমেন্টটা কমপ্লিট গভর্নমেন্ট না, ঠিক আছে, ফাংশনাল গভর্নমেন্ট না। ওনারা সরকার পরিচালনা, উনিও নিজেও বলেছিলেন এই ক্ষমতায় এসে ডক্টর ইউনূস যে আমার তো এটা কাজ না, ঠিক আছে। তো যেহেতু ওনার কাজ না, ওনার উচিত ছিল যারা এই কাজে উপযুক্ত তাদেরকে অ্যাডভাইজার হিসেবে বসানো। উনি যেটা করলেন, উনি তো ওনার অর্গানাইজেশনের লোকদেরকে মন্ত্রী বানালেন, ওনার এলাকার লোকদেরকে উপদেষ্টা বানালেন। এটা না করে উনি যদি প্রফেশনালি চিন্তা করতো যে সরকারটা বোঝে কিংবা দেশের প্রতি ডেডিকেটেড, লেখাপড়া জানে, এরকম লোকদেরকে আমি অ্যাডভাইজার করি। আমি এটা বলছি না যে উনি অশিক্ষিত লোকদের অ্যাডভাইজার করছেন, আমি কিন্তু এটা বলছি না। ওনার এখানে যথেষ্ট পিএইচডি হোল্ডার 4-5 জন আছেন, ঠিক আছে। কিন্তু সরকারটা বোঝানো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করা আর সরকার চালানো এক জিনিস না, ঠিক আছে। পড়ান, আমিও পড়াই, আপনি জানেন। কিন্তু পড়ানো আর রুলস অফ বিজনেস অনুসারে সরকার চালানো, সরকার পদ্ধতিটাকে বুঝে ফাইল নিষ্পত্তি করা জনগণের স্বার্থে, সেগুলি ডিফারেন্ট। এগুলি অনেকে যাওয়ার কথা না এখন। তবে ওই যে আপনি যেটা বলছিলেন যে ওরা যে কথায় আছে না যে কারাপশন হয়েছে, যেগুলো কথাগুলো হচ্ছে, কারাপশন করার জন্য ওই চেয়ারটা থাকলেই হয়, রাইট, যে আমরা কিছু জানতে হবে কোনো দরকার নেই। আমরা তো ক্ষমতার চেয়ারটা থাকলে আপনি টাকা বানিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে। এইসব কন্ট্রাক্টর অন্যান্য বিষয়, নিয়োগ বুদ্ধি মিললে আপনার টাকার সমস্যা হয় না। কিন্তু সুচারুভাবে দেশ প্রশাসন চালানোটা ইটস ভেরি ভেরি টাফ গেম। সেই অর্থে আপনার প্রশাসনটা বুঝতে হবে যে এইভাবে সরকার চলে, রাষ্ট্র চলে, আন্তর্জাতিক প্রেক্ষিতেই, বাইলেটারাল রিলেশন নেই, মাল্টিলেটারাল রিলেশন নেই, রিলেশনটা সারা পৃথিবীতে আমরা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আমরা কিভাবে বিদেশের সাথে সম্পর্ক রাখবো, আমাদের স্বার্থটা কিভাবে সমুন্নত রেখে তার সাথে আমি এগিয়ে যাব, এই বিষয়গুলি জানতে হবে। তাইলে আপনি সরকারে সাকসেস হবেন। আর আপনি না জানেন, আপনি চুপ করে বসে থাকলেন, তাইলে কিন্তু একটা আমলা আপনি বুঝে বলবেন না স্যার এটা করতে হবে, এভাবে করতে হবে। আমলা আছে, তারা এক্সিকিউশন অথরিটি, সরকার যাবে আসবে, কিন্তু আমলা তো থেকে যাবে। শেষ পর্যায়ে চলে আসছি, নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন হবে আপনার ধারণা এইসব সংশয় সংঘাতের মধ্যে? আমার ধারণা কি, আমার সাথে আমরা টকশোর আগে আলাপ করছিলাম, আমার ধারণা মানুষ তো অনেকদিন ধরে ভোট দিতে পারে নাই আর কি, গত 15-16 বছর ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা কিন্তু মানুষের মধ্যে আছে। তবে তার চাইতে মানুষের যে বিষয়টা ইম্পর্টেন্ট মানুষের জীবনের জন্য, তার জীবনটা। আমি ভোট দিতে যাই যদি মনে হয় যে আমার জীবনটা চলে যেতে পারে, তাহলে তো আমি যাবো না। এরকম আশঙ্কা যদি থেকে যায়, তাহলে ভোটার উপস্থিতি কম হবে। আর ওই আশঙ্কা যদি দূর করা যায়, না আমার ভোটটা আমি দেব এবং আমার ল অ্যান্ড অর্ডার ঠিক থাকবে, আমার যিনি প্রতিনিধিত্ব করবেন, যিনি এমপি হবেন, উনি যদি আমাকে ওই যে এলাকার এমপি পদপ্রার্থী শুধু এনশিওর করে যে আপনি আমার ভোটার, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার, আপনি আসেন ভোট দিয়ে যান, ঠিক আছে, তাহলে কিন্তু ভোটাররা উপস্থিত হবে। আর নতুবা ভোটার উপস্থিতি বেশ কম হবে বলে আমার ধারণা। অনেকেই তো বলা বলি করছে যে ভোট অলরেডি
সেটা ছিল রাতের বুট, আমিডামির বুট, কিন্তু এই বুট অলরেডি কাস্ট হয়ে গেছে সিস্টেম মতো, শুধু নির্বাচনের না না, আর একটা কথা আমি আপনাকে বলি, এই বিষয়টার সাথে আমি মানে দৃশ্যমান ভাবে একমত না আপনার সাথে। আমি মনে করি যে আগের মতো রাতের ভোট দিনের ভোট রাতে করা, এই সিস্টেমটা দিনের ভোট রাতে তো না, দিনের ভোট মাস আগে রেডি হয়ে গেছে। ঠিক আছে, এটা আমিও শুনছি বিভিন্ন কথাবার্তা, কিন্তু আমি এটা বিশ্বাস করতে চাই না যে বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে এটা আমি বিশ্বাস করতে চাই না। ঠিক আছে, অ্যাবসলিউটলি আমরাও বিশ্বাস করতে চাই না। নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক, সেটা আমাদের প্রত্যাশা, এবং যথারীতি এদেশের রাজনীতিতে একটা পরিবর্তন, নির্বাচিত সরকার দরকার, খুব জরুরি। কিন্তু শেষ পর্যন্ত কি হয় আমরা দেখার বিষয়। 12 তারিখ আসলে আর বেশি দূরে নেই, আর রাত পোহালেই 11 তারিখ, পরদিন 12 তারিখ, এবং 12 তারিখেই ফয়সলা হবে নির্বাচন এবং দেশ কোন দিকে যাচ্ছে নির্বাচন ঘিরে। সেই পর্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অপেক্ষা করতে কৃতজ্ঞতা। হবে আপনার। জি, জি, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকে সময় দেওয়ার ধন্যবাদ জন্য। যে আমাকে এবং- এই ক্রুশিয়াল মুহূর্তে এখানে দাও মানে আমন্ত্রণ জানিয়েছেন। Thank you. আমিও কিছু কথা বলার সুযোগ পেয়েছি। থ্যাংক ইউ। এতক্ষণ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে আমাদের নিয়মিত আয়োজন প্রতিদিন সন্ধ্যা 7টায়, আর নির্বাচনী সংশয় সন্দেহ এই নিয়ে আমরা আলোচনা করছিলাম। ছিলেন আমাদের সঙ্গে যারা কুদরতিকতা মিডিয়া ব্যক্তি বিশ্লেষক। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি অনুরোধ, দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতিদিন সন্ধ্যায়। শুভরাত্রি। চলে আসি আপনাদের কাছে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা।